আমরা বলছি এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, মানে দেশটা স্বাধীন হয়েছে। আবার যদি প্রশ্ন করি এই স্বাধীনতাটা কার স্বাধীনতা, কে স্বাধীন হলো, এবং সেই স্বাধীনতার যে গুরুত্ব কিংবা সেই স্বাধীনতার যে অবদান, সেটার সুফলতা কি সবাই পাবে? এখন এই প্রশ্নটা করতে গেলে প্রথমেই আমরা গত পর্বে যে আলোচনাগুলো করেছিলাম সেটা হচ্ছে যে এই যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার কারা ছিল এবং এটা কেন হলো। আর আমরা একই সাথে যখন বলছি এটা ছাত্র জনতার অভ্যুত্থান, তো ছাত্রদের বিষয়ে আমাদের একটা ধারণা মোটামুটি আমরা পেয়ে গেছি, আমরা জানি। এটা আসলে খুব বেশি ব্যাখ্যা করার কিছু নেই যে ছাত্ররা কোনো ছাঁচের মধ্যে আবদ্ধ কিছু না, এবং তারা যেহেতু একটা গতিশীল একটা প্রবাহমানের মধ্যেই তারা আগাতে থাকে এবং তাদের চিন্তার মধ্যে কোনো ছক তৈরি হয় না, তারা প্রতিনিয়ত ভাঙা এবং গড়ার মধ্য দিয়ে আগায়। সুতরাং ছাত্রদেরকে যে কোনো একটা ছক কিংবা একটা ইডিওলজি এটার মধ্যে আটকে ফেলাটা এটা এক ধরনের বোকামি। সেই বোকামিটা করার চেষ্টা করেছে আমাদের বিগত সরকার, তারা আসলে, এবং শুধুমাত্র বিগত সরকার না, প্রত্যেকটা সময়ে রাষ্ট্রযন্ত্র এই কাজটা করতেই ভুল করে। তারা আসলে ছাত্রদেরকে প্রাথমিকভাবে খুবই গৌণ একটা শক্তি হিসেবে চিন্তা করে, কিন্তু পরবর্তীতে গিয়ে তাদেরকে যখনই যে কোনো একটা রূপের মধ্যে আটকাতে যায় তারা ব্যর্থ হয়। তো ছাত্রদের প্রসঙ্গ বাদ দিয়ে যদি আমি এবার যদি বলি যে তাহলে ছাত্রদের সঙ্গে যখনই যুক্ত হলো জনতা, সারা বাংলাদেশের আপামর জনগণ, তো আপামর জনগণ বলতে আমরা আসলে সেই জনতার মানে কোন জনগণকে আমরা বুঝতেছি, মানে জনগণ বলতে আমরা আসলে কী মিন করি। বাংলাদেশে 17 কোটি মানুষ, এখন 17 কোটি মানুষই কি এর পরিপূর্ণ সমর্থন ছিল এখানে? আমরা যেরকম দেখি যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা সবসময় বলে যে দেশের জনগণ এটা মানবে না, সে ছোট একটা রাজনৈতিক দল হোক আর বড় রাজনৈতিক দল হোক, তারা প্রত্যেকেই ম্যান্ডেটটা বলার চেষ্টা করে যে এটা আমাদের বক্তব্য না, এটা জনতার কথা। এই জনগণ কারা? এই জনগণ কি আমাদের এই কথাগুলো আমরা যখন বলি, আমরা কি মানে কোন অর্থে আসলে আমরা বলি যে এটা জনতার কথা? মানে আমি যে কয়েকজন মানুষের সঙ্গে মিশছি, আমি যাদের সঙ্গে কথা বলছি, আমার পেরিফেরি যতটুকু, আমি ওই পেরিফেরির একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর নির্দিষ্ট একটা অংশ, তাদেরকে মূল্যায়ন করেই কি আমরা বলছি যে হ্যাঁ এটা জনতার রায়, এই জনগণ এটা চেয়েছে? তো এইটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে এবং বরাবরই সেটা ঘটে। আমরা যেটা জানি যে একটা র্যান্ডম স্যাম্পলিং কিংবা পরিসংখ্যানের ক্ষেত্রেও এরকম বিভিন্ন তথ্যপত্র নেওয়ার কিছু বিষয় আছে, বিভিন্ন ক্যাটাগরাইজভাবে এটা কাজ করে। কিন্তু জনগণের যে শক্তিটা আসলে কখনোই হয়তো বাংলাদেশে এখনো পর্যন্ত তারা মূল ধারায় তাদের মতামত রাখার সুযোগই পায় নাই। তাদেরকেও আমরা ইনক্লুসিভ ওয়েতে বলার চেষ্টা করছি যে না, তোমাদের কথাও আমরা বলি। আর আদৌ কি বিষয়টা সেরকম কখনোই কি ছিল? আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশে যখন স্বাধীন হলো 1971-এ, 70-এরও যখন নির্বাচন হলো, সেই 70-এর নির্বাচনে যে জনগোষ্ঠী ছিল ভোটার, তার মধ্যেও মাত্র 65% ভোট কাস্টিং হয়, অনলি 65%। তার মানে 3 ভাগের 1 ভাগ জনগণ কিন্তু ভোট কেন্দ্রে যায়ওনি। সুতরাং তাদের মতামত আমরা আসলে জানি না তারা কোন পক্ষে ছিল। আর তারপরেও আবার যে জনগণ গিয়েছে তাদের মধ্যেও 4 ভাগের 3 ভাগ একটা স্বাধিকারের পক্ষে ভোট দিয়েছে। তো এই যে ক্যালকুলেশন, আমি যদি জনগণের কাউন্টিং হিসেবে যদি বলি, শুধুমাত্র পার্সেন্টেজ হিসেবে না, কাউন্টিং আকারেও যদি বলি, তো দেখা যায় প্রায় 1 কোটি জনগণের কোনো ম্যান্ডেট, সরাসরি ভোটারও যারা ছিল তাদের ম্যান্ডেটটা কখনোই বাংলাদেশের এই যে স্বাধীনতার আন্দোলন বলি কিংবা স্বাধিকারের রূপরেখা, সেদিকেও হয়তো পরিপূর্ণভাবে অ্যাকোমোডেটিভ ছিল না। মানে সুনির্দিষ্ট আকারে আমরা কখনো বলতেই পারি নাই যে আমরা আসলে প্রত্যেকেই কতজন মানুষ পাকিস্তান থেকে আলাদা হতে চেয়েছিলাম। তো এইটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা অলরেডি শুরু হয়েছে। আমি দেখলাম যে আমাদের এই আন্দোলনের অন্যতম রূপকার একজন গুরুত্বপূর্ণ একজন নেতা, যিনি ব্যাক এন্ডে থেকেই কাজগুলো করার চেষ্টা করেছেন, এবং সম্মুখে যেসব উপদেষ্টারা আছেন এখন, ছাত্র উপদেষ্টা যারা ছাত্র সমন্বয়ক হিসেবে আমরা চিনতাম, তাদের সাথেও মতাদর্শিকভাবে যে একটা মিলন, যে একটা ঐক্য, তো উনিও একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। উনি বলার চেষ্টা করেছেন যে আমাদের শুধু সংবিধানের মধ্যে
রাষ্ট্রের কাঠামো ইডিওলজিক্যাল যে প্যাটার্ন, এটার সাথে সাথে নাগরিকের যে ইডিওলজিক্যাল যে প্যাটার্নটা আছে, এইটার ব্যাপারেও আমাদের যেন কোনো রকম কোনো একটা চিন্তাটা থাকে। এইটা আমরা আসলে কিভাবে তাদেরকেও আমরা এটার মধ্যে ইনক্লুসিভ ওয়েতে অ্যাকোমোডেট করতে পারি। এবং সেটা বলতে গিয়ে উনি সরাসরি আরও একটা প্রসঙ্গ যেটা বলেছেন, যে একটা রাজনৈতিক দলের আদর্শ কিংবা নীতি কিংবা তারা যেটা চেয়েছিল সেটাই আমাদের সংবিধানে পরিস্ফুটিত হয়েছে। তো এইটার সাথে আসলে খুব বেশি দ্বিমত করার কিছু নেই, কারণ হচ্ছে যে আমি যদি বলি যে আমরা যখন ভোট করি কিংবা আমরা যে ভোটের রাজনীতি বলছি কিংবা যে গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্রে আমাকে যে ম্যান্ডেট দিবে, তো আমাকে ম্যান্ডেট দেওয়ার অর্থ কী? আমাকে ম্যান্ডেট দেওয়ার অর্থ হচ্ছে আমি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমি আমার মতো করে কিছু বিষয় সিলেক্ট করব, আমি আমার মতো করে কিছু বিষয় নির্ধারণ করব, যেটার আদলে আমাদের পরবর্তীতে দেশটা চলবে। তো এর মধ্যে আসলে খুব বেশি বিতর্ক কিংবা এটা নিয়ে খুব মানে আমি আসলে এটার মধ্যে নিয়ে খুব সময় নষ্ট করতে রাজি না। শুধু প্রসঙ্গটা একটু স্পর্শ করলাম এই কারণে যে এই আলোচনাগুলো আমাদেরকে অনেক সময় বিভ্রান্তির একটা চোরাবালির মধ্যে না ফেলে দেয়, কিংবা আমি হয়তো তাদেরকে ডিক্লাইন করার জন্য আমি আজকে যে প্রসঙ্গটা হাজির করার চেষ্টা করছি, ঠিক একই রকমভাবে আমরাও কি সেই চোরাবালিতে পা দিচ্ছি কিনা, আমরাও যে দাবি করছি যে এইটা একটা বিগত সরকার কিংবা বিগত ইডিওলজিকে এটা টপল ডাউন করা হইলো, সেটাকে ভেঙে দেওয়া হলো। বিষয়টা কি এতটা সরলীকরণ? আমাদের যারা গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা যারা প্রথম থেকেই এই আন্দোলনে শুরু করেছেন, এরপরে যারা জনসম্পৃক্ত হলো, আমরা কি কখনো বোঝার চেষ্টা করেছি তারা ইডিওলজিক্যালি কোন কোন জায়গাগুলোকে আঘাত করতে চান, তারা কোন কোন বিষয়গুলোকে ডিক্লাইন করতে চান এবং কোন বিষয়গুলোকে নিয়ে তারা রিফর্মেশন বলি কিংবা তারা এটাকে আরও সামনের দিকে আগাতে চান? সেরকম কোনো আলোচনা কিন্তু আমাদের মধ্যে কখনো হওয়ার সুযোগই হয়নি। যদি বলি সেই আলোচনাটা সবেমাত্র শুরু হয়েছে। সুতরাং শুরুতেই আমরা যেন কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি। আমরা যখন প্রথমে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা ধরেই নিচ্ছি যে এই অভ্যুত্থানটা চেয়েছিল বাংলাদেশের সকল জনগণ চেয়েছে, এবং তারা আমাদের পূর্বাপর যে সাংবিধানিক কাঠামো কিংবা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে ইডিওলজি, সংবিধানের যে মূল চার নীতি, এগুলোর বিরুদ্ধেই কি সাংঘর্ষিক কিনা? একটা সরকারের পরিবর্তন চাওয়া আর সমগ্র আদর্শকে একটা পাশে অস্বীকার করা, দুইটা কখনো এক জিনিস না, কখনো এক জিনিস হতে পারে না। এখন আমার বিরুদ্ধে ব্যক্তিগত একটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু তাই বলে আমার কোনো কথায় কিংবা এখন যে কথাগুলো বলছি এর সাথে যে কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু এর মানে তো এই না যে আমার বিগত সময়ের যত কথা কিংবা যা যা কর্মকাণ্ড এ সবগুলোকে আমাকে অস্বীকার করতে হবে। নিশ্চয়ই আমরা ওরকম কোনো একটা জিনিস চিন্তা করব না। এইটা হইতেছে যদি এরকম করি, সেটা বারবার হচ্ছে আমাদেরকে বলে যে শেকড় ধরে টান দেওয়া, এবং প্রতিবারই আমাদেরকে শুরু থেকে শুরু করতে হবে, এবং প্রতিবারই শুরু থেকে শুরু করতে গেলে আমাদেরকে একদম আদিম গুহামানবের স্তরে পৌঁছায় যেতে হবে। আমাদেরকে একদম শুরু থেকে আবার স্টার্ট করতে হবে যে আমরা এতকাল ধরে এই লক্ষ লক্ষ বছর ধরে, হাজার হাজার বছর ধরে আমরা যা কিছু করেছি সব ভুল, সুতরাং আমরা একদম শুরু থেকে আবার শুরু করব। এই চিন্তাটাও আসলে আর এক ধরনের কাঠামোকেন্দ্রিক চিন্তা। তো আমাদের এবং যেটার রূপ আমরা অলরেডি দেখছি যে কিছু কিছু বিষয় নিয়ে অলরেডি প্রশ্ন ওঠা শুরু হয়েছে, আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দরকার কিনা, কিংবা আমাদের যে একেবারেই যেগুলো আমাদের ফয়সালা হয়ে রয়েছে এবং যেটার বিষয়ে আমরা একমত, আমরা তো কি বলবো, যে আমি যদি এখন প্রথমেই একটা বলে নেই যে না, আমার পাকিস্তানের সাথে আমার যে যুদ্ধটাই সঠিক হয়নি, আমরা যে এখন যে বাংলাদেশের পতাকাটা যে ম্যাপ কিংবা যে মানচিত্র, এটা আমাদের পছন্দ হচ্ছে না, পতাকাটা আমাদের পছন্দ না, এইসব আলোচনার তো আসলে সুযোগই নাই, তাই না? সো এই আলোচনাগুলো যাওয়াই যাবে না। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা মেজরিটি, জনগণ বলতে সবসময় যেটা আসলে সাধারণ অর্থেই বোঝানো হয়, মেজরিটি কি চায়, সংখ্যাগরিষ্ঠ কি চায়। এখন সংখ্যাগরিষ্ঠর নীতিটা মানতে গিয়ে আমরা, কারণ একই সাথে 100 জন মানুষ যখন একটা জায়গায় দাঁড় হবে, এটা কখনোই সম্ভব না যে পৃথিবীতে যে কোনো একটা বিষয়ে 100 জন মানুষ, 10 জন মানুষ একটা জায়গায় উপস্থিত, তারা হুবহু একই রকমভাবে 100% দে আর এগ্রিড অন এভরি সিঙ্গল পয়েন্ট। এটা সম্ভব না। এটা আসলে, এইটা যদি আমরা ধারণাও করি, এটা আসলে ওই যেটাকে বলে যে আমরা একটা কাল্পনিক একটা চিন্তার মধ্যে আছে, যে মানুষকে হয়তো পিটায়, যেটাকে বলে যে আইনের মাধ্যমে হয়তো এটা করা সম্ভব, মানতে বাধ্য করার ব্যাপারে সম্ভব,
যে মানুষকে তার ভিতরগতভাবে তার যে চিন্তা, সেই চিন্তাকে কখনোই হুবহু একরকমভাবে আনা যাবে না। সো এই বৈচিত্র্যটাকে আমাদেরকে প্রথমেই ধারণ করতে হবে। এই বৈচিত্র্যটা আমরা ধারণ করতে পারিনি বলে আমরা যে যখন ক্ষমতায় ছিলাম, যে যখনই ক্ষমতায় রয়েছে, সংখ্যাগরিষ্ঠতার মানদণ্ড দেখিয়ে তারা আইদার ওইটাকে চেঞ্জ করতে চেয়েছে, অথবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তি না থাকলেও তার হাতে যেহেতু ক্ষমতা রয়েছে, সে ক্ষমতার বলে সে সংবিধানের পরিবর্তন করা এবং বিভিন্ন সময়ে এইগুলোর উপরে এক ধরনের চাপিয়ে দেওয়া, কিংবা আমরা যেগুলো যে ব্লাসফেমি আইন জানি, কিংবা বিভিন্ন ধরনের রুলিংয়ের মতো করে এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে অবৈধ ক্ষমতা দখল সেগুলোকে জাস্টিফাই করা হয়েছে। তো এইটা আসলে এই জাস্টিফিকেশনগুলো কখনো টিকে? এখনও যে সরকার মাত্র 1 মাসও হয়নি এখনো আছে, সেই সরকারই কি বিগত অনেক সরকারের অনেক নীতি নির্ধারণের বিষয়ে জায়গাগুলো থেকে অলরেডি ডিক্লাইন করতেছে না, বাদ দিয়ে দিচ্ছে না? যেসব প্রজ্ঞাপন জারি হয়েছিল সেগুলো বাদ দিচ্ছি। আবার এমন যে আলোচনাটাও এসেছে যে সেটা হচ্ছে, আমি যেহেতু একটা নির্বাচিত সরকারি যেটাই বলি, আমরা যদিও জানি যে কোনো নির্বাচন ছিল না দেশে, তারপরেও গণতান্ত্রিক যে একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া, মানে সাংবিধানিক যে একটা মানে বাধ্যবাধকতা থাকে, সেটাকেও যদি এখনও একটা পক্ষ বলার চেষ্টা করছে যে দেশে এখন এই সংবিধানও কার্যকর না, বর্তমান যে সংবিধান আছে এটাও একেবারেই কার্যকর না, যেহেতু আমি একটা স্টেটকে মানে একটা রাষ্ট্র কাঠামোকে আমি সরাসরি অস্বীকার করছি, আমি তাকে ক্ষমতার জোর দেখিয়ে আমি তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করছি। এখন এই যে আমি তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করলাম, এটা কি মানে সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত নাকি জনগণ দ্বারা নিয়ন্ত্রিত? এবং সেটা হলে হচ্ছে কোন জনগণ? যে কারণে আসলে সংবিধানের যখন একটা মেজরিটি অংশ যখন একটা কোনো কিছু একটা ডিক্লাইনও যদি করে, তো সেটা আসলে কখনোই অসাংবিধানিক হইতে পারে না। কারণ সংবিধান হচ্ছে রাষ্ট্রের জনগণের জন্য। একটা রাষ্ট্রের সাথে তার জনগণের যে সংযোগ এবং তার যে ভিত্তি, তার পরিচয়টা কি হবে? আমি একটা রাষ্ট্রে, যে রাষ্ট্র মানে একটা ভূখণ্ড, যে দেশে আমি বাস করছি, এই দেশে রাষ্ট্রের সাথে আমার বোঝাপড়ার জায়গাটা কেমন হবে? আমি কি এই দেশের নাগরিক? আমি কতটুকু পর্যন্ত আমি কি বলতে পারবো আর কি বলতে পারবো না, এই মানে বেসিক এলিমেন্টারি জিনিসগুলো এইগুলো সেট করবে হচ্ছে সংবিধান। কিন্তু সেটা যদি কখনো এরকম হয় যে হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ যে সংসদে আমাদের সংবিধানে তো সেই সব বিধিবিধানগুলো আছে যে আমাদের মেজরিটি 2/3 মেজরিটি দিয়ে উই ক্যান চেঞ্জ এভরিথিং, আমরা আমাদের অনেক সব কিছু জিনিসই আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, তাই না? তো এইটা আসলে আমিও কোনো সময় মনে করি না যে সংবিধানটা আমাদের জন্য খুব বড় একটা কোনো প্রতিবন্ধক। এটা খুব বড় প্রতিবন্ধকতার বিষয় না। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আবার যদি ব্যাপারটা এরকম হয় যে আমার একটা আর্টিফিশিয়াল একটা মেজরিটি এবং সেইটা দিয়ে আমি মানে ইররেশনাল এমন কোনো একটা সিদ্ধান্ত চাপায় দিলাম, সেটা অবশ্যই কখনো না কখনো সেটাও চ্যালেঞ্জড হবে। মানে ক্ষমতার কাঠামোটা তো এমনই, এটা কখনো একরৈখিকভাবে থাকে না, এগুলো চেঞ্জ হয়, যুগের সাথেও পরিবর্তন হয়, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়। আমরা বিগত সময়ে যে কাজগুলো করে এসেছি সবগুলোই যে ভুল কিংবা যা কিছু আমরা চিন্তা করছি, এটা করলে আমাদের পূর্বপুরুষ আদিপুরুষ যারা ছিলেন তাদের সকলের প্রতি মানে তাহলে পরবর্তী প্রজন্ম এসে আমাদেরকেও একই রকম একটা অবস্থানে দাঁড় করাবে। তো আমাদের ভিত্তি কোথায়? আমি যদি সবসময় শুধু খারিজ করি, সব কিছু নাকচ করি, তার মানে এখনও আমি যেটা বলছি এটাও কেউ না কেউ এসে আবার নাকচ করবে। তো এইসব কথা বলা অর্থহীন, তাই না? তো আমরা কি এটাকে বলে হচ্ছে আমরা ওই যে জঙ্গলের রাজ যেটাকে বলে জোর যার মুল্লুকতা, তো প্রতিনিয়ত সেরকম একটা সমাজ থেকেই তো না আমরা বলি যে আমরা একটু করে সামনের দিকে আগাবো। সে আগানোর জন্যই হচ্ছে আমরা খুব মানে কি বলবো যে খুব কেয়ারফুলি আমাদের প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করা দরকার। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নানান রকমভাবে যে এই যে মেজরিটির মানে সোকল্ড যে একটা মেজরিটি, এখন আমিও যদি সরাসরি প্রশ্ন করি, এই আন্দোলনকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিংবা এখনও যে বর্তমান সরকার আছে, তারা কতজন সরাসরি নিজেরা বলতে পারবেন যে এই আন্দোলনে কিংবা বাংলাদেশের কত পার্সেন্ট জনগণ সরাসরি এইটার পক্ষে আছেন? এরকম কোনো গণভোট করার মতো পজিশনে কি আমরা এখনো আছি? সে সাহস কি আমাদের আছে? যদি না থাকে তাহলে আমরা এইটাকে মানে জাস্টিফাই কিভাবে করছি সেই ব্যাখ্যাটা আমাদের নিজেদের কাছে থাকতে হবে, আমাদের সীমাবদ্ধতাটা আমাদেরকে জানতে হবে, সেটা অ্যাকসেপ্ট করতে হবে। মানে আমার একটা চিন্তাকেও যদি আমি কোনোভাবে মানে কৃত্রিমভাবে চাপায় দিতে চাই, সেটাও তাহলে আমি কোন ন্যায্যতার ভিত্তিতে কথা বলছি, তাই না? যেমন আমরা রিসেন্টলি যেটা দেখছিলাম যে এইচএসসি পরীক্ষার্থীদের মাত্র 500 জনের মতো ছাত্রছাত্রী
তারা গিয়ে সচিবালয় অবরোধ করলেন এবং এই সরকারকে বাধ্য করলেন পরীক্ষা ক্যান্সেল করতে। তো এটাকে আমরা আসলে কি বলবো, মানে এই সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত ছিল? এটা কি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, যদি ওই এইচএসসি পরীক্ষার্থীদের কথাই বলি, 4 লক্ষ ছাত্রছাত্রী, তাদেরকে প্রতিনিধিত্ব করতে গিয়ে 500 জন গিয়েছিলেন? তাদেরকে সেই ম্যান্ডেট দেওয়া ছিল না, কিন্তু সরকার ওটা বাতিল করেছেন। সেই বাতিল করারও তো ন্যায্য কারণ আছে। কারণটা আমিও যদি বলি, সেই যেটা সহজেই বলতে পারে যে সরকার নিজেও হয়তো একটু জানেন যে এই মুহূর্তে দেশের পুরো নিয়ন্ত্রণ তার হাতে নাই। আমাদের সাংবিধানিক অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যেই নানান রকম জটিল সিচুয়েশন পার করছে। তো এর মধ্যে নতুন করে কোনো ক্রাইসিস, ইভেন যে পরীক্ষাটাও যে নিতে পারবেন কিনা আগামী 1-2 মাসের মধ্যে, সেটা নিয়ে তাদের মধ্যেও সন্দেহ ছিল যে দেশের পরিস্থিতি আগামী 2 মাসের মধ্যে পুরোটাই একটা নিয়ন্ত্রিত একটা কাঠামোর মধ্যে আসবে বলে তারাও আশা করছেন না বলেই তারা কোনো বিষয়ে স্পেসিফিক সময় সীমাও দিতে পারতেছেন না। তো এইটা আসলে এক ধরনের অনুঘটক হিসেবে কাজ করছে। তো আমি যদি বলি যে সিদ্ধান্ত হয়তো সরকার নিতে পারতেছিল না, কারণ আবার 2 মাসের জায়গায় 3 মাস পরে যদি এটা পিছায় দেয়, আবার যখন এটা ডিসেম্বরের দিকেও চলে যাবে, সেইটাও আবার তখন সাংঘর্ষিক হয়ে যাবে আরও অনেক বিষয়ের সাথে, শীতকালের সময়ের সাথে। তো এইগুলো বিভিন্ন বিষয় চিন্তা করে মনে করছেন যে ঠিক আছে, সবার জন্য অটো পাস দিয়ে দিই, সবার জন্য একটু মন্দের ভালো একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এই কারণে আসলে এই যে বিষয়টা, আমি যে বিষয়টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, আমাদের অধিকাংশ সিদ্ধান্তগুলো হয় এরকমভাবে। মানে আমাদের একটা রাষ্ট্র কাঠামো চালানোও তো এত সহজ বিষয় না, এবং এটা সরল, মানে আমরা একটা চাইতেই পারি, কিন্তু একটা রাষ্ট্র যখন চলবে, যেমন একটা বাজেট যখন প্রণয়ন করা হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিংবা প্রত্যেকটা শ্রেণী তারা তাদের মতো করে ওই পারপাজে সব থেকে বেশি বরাদ্দ চান। চাইতে তো অসুবিধা নাই, তাই না? আমি যদি বলি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, নিঃসন্দেহে তারা অনেক বেশি দাবি করতে পারেন যে না, আমাদের বাজেটে বরাদ্দ বেশি থাকতে হবে। আবার যদি বলি আমাদের শিক্ষাক্ষেত্রে বাজেটটা সব থেকে বেশি রাখতে হবে, কারণ এইটা আমাদের মেরুদণ্ড, আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হবে এটার উপরে ভিত্তি করে। তো প্রত্যেকেরই কিন্তু তার দাবির প্রতি একটা ন্যায্যতা আছে। কিন্তু যিনি সরকারে বসে, আমার হাতে 100টা টাকা আছে, আমি এখন কোন পারপাজে খরচ করব, একজনকে আমি পুরোটা দিয়ে দিলাম, আর সবাইকে আমাকে দিতে হবে না? আমি তো প্রতিনিধিত্ব করব এই দেশের 17 কোটি জনগণকে, তাই না? যখন কেউ সরকারে বসতেছেন, সরকারের সাথে একটা রাজনৈতিক দলের ফারাকটা কোথায়, কিংবা বিরোধী দলের সাথে সরকারি দলের মূল ফারাকটা কোথায় থাকবে? ফারাকের মূল জায়গাটাই এখানে। আমি যখন বিরোধী দলে অবস্থান করছি, তখন আমি সরকারের প্রত্যেকটা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু যখন আমি সেই কাঠামোর মধ্যে গিয়ে বসছি, তখন আমাকে ওই বিরোধী দলের নীতিসহ আমার সরকারি দলের যারা সমর্থক আছেন, এবং এই 2 গোষ্ঠীর বাইরেও যারা আমাদের হিসাবের বাইরে, সবসময় বাংলাদেশে যদি বলি যাদের হিসাবটা কখনোই ছিল না, একেবারেই প্রান্তিক জনগোষ্ঠী, তারা কি কখনোই সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়ার মধ্যে অংশ নিতে পেরেছেন? সেটা আমি যদি বলি যে আমাদের সেই 72-73-এর যখন নির্বাচন হয়, সেই যে শুরু হলো, তারপর থেকে এই যে 2024-এর জানুয়ারিতে যে নির্বাচন হলো, আমরা কি চিন্তা করে দেখেছি কখনো এই জনগোষ্ঠী, এবং কত বৃহত্তর একটা জনগোষ্ঠী, তারা কখনোই আসলে একটা সোকল্ড একটা ভোট দেওয়ার মতো করে আঙ্গুলে একটা টিপ, কালির দাগ দিয়ে দিলাম, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসলাম, অথবা আমি ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগই পাইলাম না। এরকমই তো ঘটে। যারা আমাদের রাষ্ট্র ক্ষমতায়, আমাদের মধ্যে যারা, যদি বলি আমি স্পেসিফিক্যালি যদি বলি, যারা শিক্ষায় পেছানো, যাদের হাতে এমনকি এই যে ভার্চুয়ালে আমরা যারা এখন অ্যাটলিস্ট ফেসবুকে, ইউটিউবে কথাগুলো বলতে পারি, প্রচার করতে পারি, যারা সেটাও পারেন না, আবার যাদেরকে তাদের নিজস্ব কোনো অর্থনৈতিক পরিকাঠামোতে তাদের এমন কোনো অবদান নাই যে ওনার কথা কেউ একজন শুনবেন, ওনার উপরে কেউ নির্ভরশীল না, উনি নিজেই নিজের পেটটা চালাইতে পারেন, ওনার অন্যদের কাছে হাত পাততে হয়। তো এই রকম যে একটা বৃহত্তর জনগোষ্ঠী, এর সাথে আছে আমি যদি বলি আমাদের নারী সমাজ, আমাদের নারীরা কতটুকু স্বাধীনতার সাথে ভোট দিতে পারেন, কে কতখানি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমাদের বাংলাদেশের যে অর্ধেক নারী ভোট, জনগোষ্ঠীর অর্ধেকটি নারী, তাদের কতজন সরাসরি নিজের স্বাধীন ইচ্ছায় তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন? নিশ্চয়ই পারেন না, কারণ আমাদের পুরো রাষ্ট্র কাঠামোটা এইভাবে রেডি না। সো আমরা আসলে এই যে ভোটের রাজনীতির কথাও বলি, যে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে, আমরা একটা মেজরিটির অংশ নিয়ে, এইটাও একটা আর্টিফিশিয়াল, এটাও একটা বুদবুদ। আমি এটাকে বলি একটা বাবল আপ থিওরি, আমরা একটা বাবলিংয়ের মতো আছি, এখানে অনেক রকম বুদবুদের মতো এক একটা ফেনা ফুটতেছে,
ওগুলো স্পর্শ করলে এক একটা ফুস, এক একটা জায়গায় হাত দেওয়া হবে, তখন মনে হবে যে না পুরোটা জিনিসটাই তো আসলে একটা মানে কৃত্রিম একটা জিনিসের মধ্যে আমরা বাস করতেছি। তো এই সব জায়গায় যখন আমি চিন্তা করব এবং তখন যখন আমি এই গোড়ায় হাত দিতে চাবো, হাত দিতে গেলে আমাকে তখন চিন্তা করতে হবে আমি কি আসলে ঠিক জায়গায় হাত দিতে পারতেছি। যদি না পারি তাহলে আমি যেন এমন কোনো স্বপ্নও না দেখাই যে স্বপ্নটা আবার ভঙ্গ হয়, যেটা করার সামর্থ্য কিংবা বাস্তবতা আমার নেই। আমি শুধু উস্কায় দিলাম এবং উস্কায় দেওয়ানোর পরে আপনি আমার মধ্যে একটা আগুন জ্বালাইলেন, আমি জ্বললাম। আমি জ্বলার পরে এই যে আমি যে বলি যে আমরা ধরেন আমি নিজেকে যদি বলি আমি একটা লোহার একটা দণ্ড, এখন এই লোহার দণ্ড দিয়ে কিছু হচ্ছে না, আপনি এটাকে কোনো না কোনো একটা অস্ত্র বানাইতে চান, আপনি এটাকে অনেক তাপ দিলেন, প্রচণ্ড পরিমাণে তাপ দিয়ে এটাকে গলায় ফেলে এটাকে আপনি এখন একটা ছাঁচ দিবেন। ধরলাম আপনি এটাকে দিয়ে একটা কাঁচি বানাবেন, ধান কাটার জন্য আমি একটা কাঁচি বানাবো, ঠিক আছে। কিন্তু লোহাটা গলানোর পরে আপনি আমাকে গলায় ফেললেন, আমিও গলে গেলাম, কিন্তু এরপরে আপনি আমাকে আর কোনো ছাঁচ দিতে পারতেছেন না, কারণ সেই টেকনোলজি মানে সেই জ্ঞান কিংবা সেই উইজডম আপনার মধ্যে নাই। আপনি কি করলেন, ওইটা গলানো অবস্থায় ওটা রয়ে গেল, কিছুদিন পরে ওটা আবার জমাটবদ্ধ একটা লোহার একটা পিণ্ড হইল, কারণ লোহাটা তো বেশিক্ষণ তো গরম তরল অবস্থায় থাকবে না, ওটা আবার ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হবে। তো আমি আগে ছিলাম একটা লোহার দণ্ড, একটা লাঠি, এখন হয়ে গেছি একটা গোল একটা বলের মতো। এই তো আমাদের পরিস্থিতি, তাই না? তো আমরা যেটা করতে পারি যে এই যে অ্যানার্কিস্ট থিওরি, যেটা মানে মূলত ভাঙার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, মানে আমরা অ্যানার্কিস্ট থিওরামটা এইবারের জন্য অনেক বেশি কার্যকর এবং বাংলাদেশে বেশ অনেক দিন ধরে এইটার প্রচলনটা অনেক বেশি। এটাকে অনেকেই খুবই নেতিবাচকভাবে দেখার চেষ্টা করেন, আমি মোটেও সেটা ভাবি না। অ্যানার্কিস্ট থিওরিটা আপনার কোনো জিনিসের মধ্যে মানে প্রতিনিয়ত ভাঙার, মানে আমাকে স্টেবিলিটি, মানে আমি একটা নিজে এখন যে কথাগুলো বলছি 2 দিন পরে আমি যেন নিজেই এইরকম একটা ছাঁচ বানায় ফেলে আমি ওর মধ্যে খুব শান্তিমতো বসে থাকলাম এবং যা মন চাই তাই করলাম, এটা যাতে করতে না পারি। অ্যানার্কিজমের মূল থিওরিটা হচ্ছে এখানে। তো দিস ইজ ভেরি বিউটিফুল, কিন্তু এইখানে একটা বড় সংকটও আছে একই সাথে। সংকটটা কি? আমি কি সারাক্ষণ শুধু আমাকে গলাতে থাকবো? আমি সারাক্ষণ শুধু সব কিছুর বিরোধিতা করতে থাকবো? আমি সারাক্ষণ সব কিছুর খালি প্রবলেম আইডেন্টিফাই করতে থাকবো? আমি কোনো সময় স্থির থাকতে পারবো না? এখন ওই স্থিরতার একমাত্র অ্যানার্কিজমের থিওরিতে একমাত্র স্থিরতায় পৌঁছানোর সুযোগ হচ্ছে যখন জগতের সকল মানুষ সাম্যবাদী হয়ে যাবে। পৃথিবীর সকল মানুষ ব্যক্তিগত জীবনেও সে সাম্যবাদকে ওন করবে এবং সে কখনো অন্যের দিকে হাত বাড়াবে না, অন্যের দিকে তাকাবে না। তখন প্রত্যেকটা মানুষ কি করতে পারবে, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগও থাকবে না। তখন কোনো ধরনের কাঠামোরও দরকার নেই, কোনো আলাদা করে আইন, সংবিধান, নীতিমালা এগুলোর দরকারই হবে না। কিন্তু আমরা কি সেই জায়গায় পৌঁছাইতে পারছি? আমরা কি অলরেডি ওরকম একটা কাঠামোর মধ্যে আমরা চললে, কাঠামো বলবো না, আমরা কি সমগ্র বিশ্বে বাংলাদেশ নিজেও চাইলে তার মতো করে কি সাম্যবাদ প্রতিষ্ঠিত করতে পারবে? সম্ভব? আমরা যে একটা সমাজ ব্যবস্থা চিন্তা করি, একটা কমিউন সিস্টেমের, এটা সম্ভব? ওটা সম্ভব না, এখনো সম্ভব না। তো এখনো যেহেতু সম্ভব না, আমাদেরকে কি করতে হয়? একটা মন্দের ভালো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, একটা রিফরমেশনের মধ্যে দিয়ে আমাদেরকে আগাইতে হয়। কারণ জগতের পরে বিভিন্ন জায়গায় যে বিপ্লবের আমরা অনেক রূপ দেখেছি, চেহারা দেখেছি, যেগুলো টেকে নাই। না টেকার মূল কারণও এটা। আপনি শুধু এককভাবে একটা স্থানে, একটা জায়গায় আপনি বিপ্লব করে আপনি টিকে থাকতে পারবেন না। আপনার আশেপাশে আরও যারা আছে আমাদের পরিকাঠামোতে, যেমন এই আলোচনাটাও দেখতেছিলাম যে আমি যে একটা স্টেট বাংলাদেশ, আমার 2 পাশে 2টা বৈরী রাষ্ট্র, আমি মাঝখানে নিজের সার্বভৌমত্ব কীভাবে টিকায় রাখবো? হ্যাঁ, আমাকে টিকায় রাখতে হবে। ওইটাই তো আমার অ্যাবিলিটি, এবং ওই সক্ষমতা আমার না থাকলে আমি দেশটাকে স্বাধীন করেছি কেন? এবং আমার যদি ওই সক্ষমতা না থাকে, আমি তাহলে আমার পূর্বতন যারা ছিলেন তাদেরকে নাকচ করেছি কেন? এইটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল কোশ্চেন। যে আমার যদি নিজের উপরে কোনো সময় 1 বিন্দু পরিমাণে অনাস্থা থাকে আমার নিজের উপরে, তাহলে সেক্ষেত্রে আমার চুপ হয়ে যাওয়া উচিত, আমার কোনো রকম পরামর্শ দেওয়া উচিত না, আমার কোনো রকম কথা বলা উচিত না। আমরা তো একটা গতিশীল একটা প্রবাহমানতার মতো দিয়ে সামনে আগাইতে চাই, তাই না? তো আমরা সেই জায়গাটা করার জন্য কি করতে পারবো? আমরা কি সব সময় শুধুমাত্র নেগেটিভ পার্সপেক্টিভে কথা বলবো, কিংবা সব কিছুকে প্রশ্নের উপরে সূচের আগায় তুলে দিলাম যে একটা মানুষের 10টা সিদ্ধান্তের মধ্যে 4টা খারাপ সিদ্ধান্ত, যে তার 4টা সিদ্ধান্ত খারাপ বলে আমি কি 6টাকেও, বাকি 6টাকেও নাকচ করে দিব? এটা কি সম্ভব? তা সেইটা যদি করে দেই, আজকে আমিও যে কাজগুলো করছি আমাকেও একজন পরে পুরোটা নাকচ করে দিবে। তো এইটা তো আসলে কখনো সলিউশন হইতে পারে না। সো আমাদের সলিউশনগুলো
ক্ষেত্রে মানে আমরা যে সমাধানগুলোর দিকে যাব সেটার জন্য বারবার বলছি যে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে আমরা কারা, আমরা যারা কথা বলছি কিংবা যারা এই মুহূর্তে সরকারে আছে, যারা আমাদের দেশকে একটা গাইডলাইন দিবে, আর দে আর দ্য রাইট পারসন অর নট। ইফ দে আর নট দ্য রাইট পারসন, তারা যদি শুধুমাত্র তারা একারাই যদি না হন, তাহলে এই জায়গাটা আর কাদেরকে এখানে সম্পৃক্ত করা যায় এবং কাদের চিন্তাটা সবসময় বাইরে ছিল বলে এই স্টেট কখনো স্টেবল হয় নাই, এইটা একদম জরুরি প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে বিগত 50 বছর ধরে আমাদের স্টেটের উপরে যারা আছেন, বুদ্ধিজীবী শ্রেণী বলি, শিক্ষিত জনগোষ্ঠী বলি, তারাই বড় বড় আমাদেরকে এক একটা গাইডলাইন দিয়েছে। সেই সংবিধান প্রণয়ন থেকে শুরু করে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেইখানেও নেতৃত্ব দিয়েছেন শিক্ষিত সমাজ। কিন্তু সেটা দেওয়ার পরেও আমরা দেখতেছি যে না, এটা এখনো পর্যন্ত স্টেবল না। কারণ বিভিন্ন জায়গায় ভুইফোড় বিভিন্ন সংগঠন কিংবা বিভিন্ন এক একটা গোষ্ঠী তাদের মতো করে একটা দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছে এবং একটা টোটাল ক্যাওস, মানে এখনো সেই জায়গাটার মধ্যে আমরা পৌঁছাইতে পারিনি। তার মানে আমরা এখনো পর্যন্ত আমাদের সেই মাঠ পর্যায়ের প্রান্তিক জনগণের সাথে আমাদের একটা বড় একটা দূরত্ব আছে, অনেক বড়, যেটাকে আমরা কখনোই অ্যাড্রেস করতে পারি নাই, যাদের সাথে যাদের চিন্তাগুলোকে আমরা নেওয়ারও প্রয়োজন মনে করি নাই। এখন আমি যেহেতু চিন্তাগতভাবে অনেক বেশি যুক্তি দিতে পারি, সুতরাং আমি চিন্তা করতেছি আমার যুক্তির উপরে যেহেতু কেউ কথা বলতে পারতেছে না, সুতরাং এইটাই কারেক্ট, এইটাই একটা রং থিওরি। এখন আমার অনেক পড়াশোনা, আমার অনেক জ্ঞান, আমি বিভিন্ন থিওরি দিয়ে যে কাউকে হয়তো কথা বলে আটকায় দিতে পারবো, দ্যাট ডাজন্ট মিন মানে আমি যেটা বলতেছি এটাই চূড়ান্ত, এটাই সঠিক। কারণ আমি তো একটা রাষ্ট্রের বিষয়ে কথা বলছি, একটা দেশের বিষয়ে কথা বলছি। এখানে আমার যে অধিকার, এখানে আমার রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি আছেন রাষ্ট্রপতি, তার যে অধিকার, আর ওই যে একদম গ্রামের দরিদ্র অনাহারী একজন মানুষ, তার একই অধিকার, এবং একজন রিক্সাওয়ালার একই অধিকার। এই জিনিসগুলো আমরা যদি যতক্ষণ পর্যন্ত আমরা ভুলে যাব এবং তাদেরকে আমি শুধু আমার নিজের স্বার্থে ব্যবহারের টুলস হিসেবে চিন্তা করব, ততক্ষণ পর্যন্ত আমরা হোঁচট খাবো। তো আমাদের ইনক্লুসিভনেসের প্রথম পয়েন্টটাই হওয়া দরকার যে এই আলোচনাটা ছড়াতে হবে। এই আলোচনাটা যাদের চিন্তাকে আমরা কখনোই বোঝার চেষ্টা করিনি, সেইভাবে যদি প্রাথমিকভাবে এই রাষ্ট্র সেদিকে আগাইতে পারে, কিংবা এখনও যারা ক্ষমতায় আছেন আপাত অবস্থায়, এই উদ্যোগটা প্রাইমারিলি তাদেরকে নিতে হবে। কারণ তাদের উপরে এখনো জনগণের, অধিকাংশ জনগণের, যদি আমি এই সরকারকে আমি বলতে চাই, এই সরকার হচ্ছে জনতার মধ্যে সংখ্যাগরিষ্ঠ ঐক্যবদ্ধ শক্তির সরকার। এইটা সারা বাংলাদেশের সরকার না। জনগণের মধ্যে আমাদের পূর্বতন যত রাজনৈতিক শক্তিগুলো ছিল, তারা তাদের নিজেদের কারণে, তাদের ব্যর্থতার কারণে, তারা সময়কে বুঝতে না পারার কারণে তারা যে ব্যর্থ হয়েছে, তারা যে একটা অসংগঠিত অবস্থায়, বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, তাদের থেকে এমন একটা শক্তি দাঁড় হয়েছে যাদের ন্যূনতম কিছু কিছু পয়েন্টে, বিষয়ে অধিকাংশ জনগণের একটা অংশ সংগঠিতভাবে এদেরকে সমর্থন দিচ্ছে। সুতরাং এই সরকারটা সেভাবে এখনো পর্যন্ত টিকে আছে। কিন্তু এই ফোর্সটা যদি ন্যায়ের জায়গা থেকে, এবং ওই যে মূল পয়েন্ট যেটা বললাম, যে যারা এদের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের চিন্তাকে, তাদের চাওয়াকে যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে একটা শেপ দিতে না পারবো, এই সরকারের সমর্থন হয়তো যে কোনো সময় এটাও ফুস হয়ে যাবে। তখন শুধুমাত্র দেখা যাবে হয়তো উপরে কিছু লোকজন, আইসোলেটেড একটা গোষ্ঠী, মানে খুবই অল্প কিছু, এবং তারাও একটা পর্যায়ে তাদেরকে আবার বিচারের সম্মুখীন করছেন পরবর্তীতে আবার কেউ না কেউ এসে। তো এইটা আমরা আসলে কখনোই এক্সপেক্ট করি না, আমরা সেটা চাই না। এই বাংলাদেশে যারা সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে, তারা, কারণ জানি যে বিগত সরকার, মানে সেই স্বৈরাচারী যদি পতন না হইতো, যে যারা যে অবস্থায় কথা বলছেন তারা আসলে কারো পক্ষেই মানে সুস্থ অবস্থায় কথা বলা সম্ভব ছিল না। তো সুতরাং তাদের এই যে ঝুঁকিটাকে মাথায় নিয়ে, এবং আমাদের এই যে হাজারের উপরে আমাদের শহীদ, এবং এখন অন্তত 20-30 হাজারের উপরে আমাদের অসুস্থ, মানে আমাদের আহত ভাই বোনেরা এখনো চিকিৎসা নিচ্ছেন, তাদের তালিকাটাও এখনো পর্যন্ত আমরা জানি না। স্পেসিফিক্যালি এটা এখনো কোথাও পাবলিশড হয় নাই, আমরা বলতেও পারছি না তাদের মধ্যে প্রত্যেকেই ওয়েল টেকেন কেয়ার অফ কিনা, তাদের প্রত্যেকেই ঠিক মতো আছেন কিনা। কারণ দেশে একটার পর একটা ঘটনা ঘটছে, বন্যা আসছে, আমরা সবাই এই যে ফোকাসগুলো বারবার শিফট হবে, চেঞ্জ হবে, কিন্তু জরুরি যে জায়গাটা প্রথম, মানে একটার পর একটা, ধাপের পরে ধাপ, সো যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে কিনা, যেসব পরিবার তাদের স্বপ্ন থেকে
তাদের স্বপ্ন, আমরা শুধু এক একজন শহীদের নাম বলবো, চোখ থেকে অশ্রু ঝরাবো, কিন্তু যে পরিবারগুলো তাদের সারা জীবনের স্বপ্নগুলোই ধূলিসাৎ হয়ে গেল, তারাও তাদের মতো করে সেই রকম একটা নিরাপদ একটা অবস্থানে তারা পৌঁছাইতে পারছেন কিনা, এইটা জাতির সামনে এই সরকার প্রাথমিক দায়িত্ব হিসেবে যতক্ষণ এটা করতে না পারবে, আবার সেই মেজরিটির সাথে তাদের মধ্যে একটা ডিস্টেন্সের জায়গা তৈরি হবে। আর তত্ত্বগতভাবে যে আলোচনা নতুন দেশ গঠনের জন্য, সেই আলোচনাগুলো অবশ্যই চলতে থাকবে। আমি নিজেও হয়তো আশা করছি আমাদের পরবর্তী অন্তত আরও 5টা এপিসোড অ্যাটলিস্ট আমরা কন্টিনিউ করব, যে আমরা মূলগত আলোচনায় যে আন্দোলনটা আসলে কেন হলো এবং কারা করলো এবং এই আন্দোলনের মোটিভটা কী ছিল। যেমন আমি আজকে এখানে রাখতে চাই, মানে এক একটা এপিসোড বেশি বড় করতে চাই না, আমরা পরের এপিসোডে আমরা হয়তো ঢুকবো যে এই যে আন্দোলনের সূত্র ধরে মানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো, সেইটার একটা চুলচেরা বিশ্লেষণ আমরা করব। এবং সেটা করতে গিয়ে আমরাই টের পাবো যে যারাই আন্দোলনের শুরুটা হয়েছিল, আমরা কতদূর পর্যন্ত তাদের কাছে এক্সপেক্ট করতে পারি। কারণ আমি কখনো একটা আম গাছের কাছে জাম চাইতে পারি না। এখন একটা আম গাছ আমই দিবে, আম গাছ কখনো জাম দিবে না, কিংবা সে কাঁঠাল দিবে না, তাই না? তো কিংবা একটা গোলাপ ফুলে কখনো একটা দোলন চাপা হবে না। তো এর মানে এই না যে আমার গোলাপটা অপছন্দ, আমার গোলাপও পছন্দ, আমার দোলন চাপাও দরকার, আবার আমার আমও দরকার, আমার জামও দরকার। কিন্তু এখন আমি একজনের উপরে কিংবা একটা গোষ্ঠীর উপরে সবকিছু আশা করে বসে থাকলে সেটা হয়তো পরবর্তীতে আমাদের জন্য আরো বড় হতাশার কারণ হবে। সো আমি এখনো হতাশাগ্রস্ত হওয়ার পক্ষে নই। বাংলাদেশে এখনো প্রচুর উপাদান আছে যা আমাদের সামনে আগায় যাওয়ার। শুধু দরকারটা হচ্ছে যে এই যে বেসিক পয়েন্টগুলায় আমরা অন্তত যেভাবে আমরা একটা পূর্বতন সরকারকে ভাঙছি, ওই রকম কোনোভাবে আমরা কেউই যেন মানে আমাদের নির্দিষ্ট কিছু একটা জনগোষ্ঠীর নির্দিষ্ট একটা অংশের চিন্তাকেই আমরা কোনোভাবেই সেটাকে লিপিবদ্ধ করা শুরু না করি, যতক্ষণ না সেই সারা দেশের সকল জনগণের অংশীদারিত্বমূলক একটা পার্টিসিপেটরি তার ওপিনিয়ন সেটাকে আমরা অ্যাকুমুলেট করতে না পারছি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমরা আগামীকালও আমরা একই সময়ে হয়তো আমরা পরবর্তী বিষয় নিয়েও কথা বলবো। ধন্যবাদ সবাইকে।